শিক্ষার্থীবৃন্দ, মাস্টার্স শেষ পর্বের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সাথে আমি একটি ক্লাস নিচ্ছি। পূর্বের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রান্তিক দেশসমূহের মধ্যে তৈরি অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সামাজিক পশ্চাৎপদতা ও সাংস্কৃতিক আগ্রাসনে কিভাবে এই তৃতীয় বিশ্বের দেশগুলো, যেগুলো জাতিসংঘের নির্ধারিত ফরম্যাটে উন্নয়নের পথে ধাবমান, সেই দেশগুলোতে যে সংকট তৈরি হয়, সেই সংকটগুলো নিয়ে আমি পূর্বের ক্লাসে একটি আলোচনা করেছি। সেখানে আমরা এজি ফ্রাঙ্কের, সামির আমিন ও গালটুংয়ের নির্ভরশীলতা তত্ত্বের একটা আভাস এবং তাত্ত্বিক আলোচনা করেছি। সেই আলোচনার মধ্যে আমরা দেখেছি যে যুগে যুগে সভ্যতার যে সংকট, সেই সংকট তৈরিতে সংকটহীন দেশসমূহ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। তো এই প্রভাব বিস্তারগুলো রাজনৈতিকভাবে আমাদের মধ্যে কিভাবে একটা গভীর অনগ্রসরতা এবং নির্ভরশীলতা তৈরি করে, এর ধারাবাহিকতাগুলো কিভাবে কার্যকর হয়, এবং নব্য যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এগুলোকে বাস্তবায়নের জন্য তৎপর, সেগুলো সম্পর্কেও আমরা একটু আভাস পেয়েছি। আজকে আমরা সেই ধারাবাহিকতায় ইমানুয়েল ওয়েলেনস্টাইনের বিখ্যাত নির্ভরশীলতা তাত্ত্বিক যে আলোচনাটা, সেই আলোচনাটা আমরা করব আজকে। এই আলোচনার মধ্যে আমি হামজা আলাভির আলোচনাও আনব, এবং যে সংকটগুলো কার্যকর হয় এই দেশগুলোতে বিভিন্ন নতুন নতুন উপনিবেশবাদী স্ট্র্যাটেজিগুলো, যেগুলো রাজনৈতিক যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে উন্নত বিশ্ব, সেগুলো নিয়েও আলোচনা করব। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, এবং আশায় বুক বেঁধে আছো যে এই মহামারী সংকটের একদিন উত্তরণ ঘটবে এবং আমাদের নতুন যে বিশ্বটাকে আমরা দেখব, নতুন যে নিউ নর্মাল লাইফ আমাদের আসবে, সেই লাইফটুকুর মধ্যে খাপ খাইয়ে নিয়ে আমাদের যে স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করব, সেগুলোকে আমরা এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, এবং অবশ্যই আমরা এগিয়ে যাব। তো চলো আমরা ক্লাসের আলোচনায় যাই। সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন যে তোমাদের কোর্সটা রয়েছে, সেই কোর্সটাতে আমরা যে শুধুমাত্র সামাজিক এবং রাজনৈতিক দিকগুলো নিয়ে আলোচনা করি তা না, এর সাথে খুব বিশেষভাবে জড়িত থাকছে ইন্টারন্যাশনাল পলিটিক্স, এর সাথে জড়িত থাকছে ইকোনমিক্সের বিভিন্ন ফ্যাক্টরগুলো, এর সাথে সংযুক্ত থাকছে এই প্রান্ত এবং কেন্দ্র যে দেশগুলোর যে রাজনৈতিক এবং সামাজিক যে কৃষ্টি, সেগুলো কিন্তু এখানে আমরা অ্যাক্টিভ দেখি। শুধু এইগুলোই না, সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে দেশে দেশে, সেই সাংস্কৃতিক ঐতিহ্যগুলো নিয়েও কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে আমরা দেখতে পাবো সেগুলো কত বেশি অ্যাক্টিভেট। তো চলো আমরা আলোচনায় যাই। যে আমরা পূর্বের আলোচনায় আমরা দেখেছি যে এজি ফ্রাঙ্কের আলোচনায় ছিল যে একটা উন্নত এবং অনুন্নত দুটি শিবির, এবং আমরা যদি টেনে নিয়ে আসি কার্ল মার্কসের সেই বিখ্যাত যে থিওরি, যে শ্রেণী সংগ্রাম, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব, এই জিনিসগুলোও কিন্তু এখানে কার্যকর। তাহলে আমরা দেখি যে আমরা যখন সামাজিক পরিবর্তন, রাজনৈতিক উন্নয়নের এই নির্ভরশীলতা তত্ত্ব চ্যাপ্টারগুলো আলোচনা করি, সেই আলোচনার মধ্যে অর্থনৈতিক ইতিহাসের একটা দীর্ঘ চিত্র আমরা কিন্তু দেখি, এবং রাজনৈতিক ইতিহাসের একটা দীর্ঘ চিত্র আমরা এখানে দেখি। কেননা আমরা এই আলোচনার মধ্যে উপনিবেশবাদ আলোচনা করি, আমরা এই আলোচনার মধ্যে যে
ইউরোপিয়ান দেশগুলো যে সম্পদ লুট করেছে এবং সম্পদ পাচার করেছে, সেই চিত্রগুলো আমরা দেখি। এবং এর মধ্যে আমরা দেখি যে কী করে তারা অন্যান্য দেশ থেকে আরোহিত সম্পদের সমাবেশ ঘটিয়ে তারা নিজ দেশে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে। এবং সেই বিপ্লবের যে স্টাবলিশমেন্ট সেটা এতটাই শক্তিশালী যে আমরা দেখি যে সারা পৃথিবীতেই এই ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য যে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে, সকলেই কিন্তু বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো আমাদের উপর কিভাবে তাদের ছড়িটা ঘুরাচ্ছে, অর্থাৎ তারা আমাদেরকে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পররাষ্ট্রনীতির আড়ালে আমাদের মতো দেশগুলোকে তারা কিভাবে নব্য সাম্রাজ্যবাদী চিন্তার ফসল যেটা শোষণ, সেই শোষণটাকে কার্যকর রেখেছে। তো এক্ষেত্রে আমরা পূর্বে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনার পরবর্তী পর্যায়ে, যেমন এই যে ফ্রাঙ্ক, গালতুং, সামির আমিন, এই অর্থনীতিবিদদের যে আলোচনা, সেই আলোচনাগুলোতে আমরা দেখেছি যে এখানে খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং প্রত্যন্ত, অর্থাৎ কেন্দ্র এবং প্রত্যন্ত এই দুটো যে শ্রেণীভেদ, এই শ্রেণীভেদের মধ্যেই রয়েছে সুবিধাবাদী রাষ্ট্রগুলোর অবস্থান এবং দুর্বল রাষ্ট্রগুলোর অবস্থান। তো এই আলোচনাগুলোর প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব ইমানুয়েল যে ওয়েলেন স্টেইনের যে বিখ্যাত সূত্র নির্ভরশীলতা তত্ত্ব, সেই আলোচনাগুলো আমরা একটু আলোকপাত করি। ইমানুয়েল যে কথা বলেছেন, তিনিও তার পূর্ববর্তী নির্ভরশীলতা তত্ত্বগুলোর যে ব্যাখ্যা, আমরা তো জানি যে মূল ব্যাখ্যাটা কিন্তু এখানে একটাই, সেটা হচ্ছে কেন্দ্র এবং প্রত্যন্ত অঞ্চল, এবং কেন্দ্রে রয়েছে শক্তিশালী রাষ্ট্রগুলো, প্রত্যন্ত অঞ্চলগুলোতে রয়েছে দুর্বল রাষ্ট্রসমূহ। কিন্তু থিওরিগুলো এখানে আলাদা, অর্থাৎ যে থিওরিগুলো দেওয়া হয়েছে সেই থিওরিগুলো এক এক রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদগণ এক একভাবে তারা উপস্থাপন করেছেন। তো এখানে ইমানুয়েল যে উপস্থাপন করেছেন সেখানে তিনি দেখিয়েছেন যে কেন্দ্র কোর যেগুলো এবং প্রত্যন্ত অঞ্চল পেরিফেরি যে অঞ্চলগুলো সামির আমিনের এবং গালতুংয়ের ভাষায়, সেখানে রয়েছে অনেক ধরনের অর্থনৈতিক আদর্শ। সে অর্থনৈতিক আদর্শের মধ্যে আমরা দেখি যেটা, যে সাম্রাজ্যবাদের পতনের পর অর্থাৎ উপনিবেশবাদের পতনের পর সারা পৃথিবীতেই সবচেয়ে বেশি ক্রিয়ানক ছিল যেটা, সেটা হলো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাটাই সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং উন্নত রাষ্ট্রগুলোর জন্য সুবিধাজনক অর্থনৈতিক ব্যবস্থা। এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার আওতায় এসে আমরা দেখেছি হামজা আলাভির যে থিওরি, নির্ভরশীলতার থিওরি, সেখানে তিনি ভারতবর্ষকে উপজীব্য করেছেন, অর্থাৎ আলোচনার মধ্যে তিনি ভারতবর্ষকে এনেছেন এবং তিনি দেখিয়েছেন যে ভারতবর্ষে যখন উপনিবেশ শাসনের অধীনে ছিল, অর্থাৎ গ্রেট ব্রিটেনের আওতাধীন ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, সেই সময়ে এখানে যেই ভারতবর্ষের অধীনে যে রাষ্ট্রগুলো ছিল, যেমন আমরা জানি শুধু ভারতবর্ষ নয়, এখানে ভারতবর্ষ বলতে আমরা বুঝি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই বিশাল অঞ্চল, এবং এর ছায়াটুকু আবার গিয়ে কাছাকাছি দেশগুলোর মধ্যেও গিয়ে পড়ে। তো এই বিশাল যে অঞ্চলগুলোর উপনিবেশ ছিল, সেই উপনিবেশের মধ্যে আমরা দেখেছি যে কেন্দ্রের যে শাসন, অর্থাৎ এখানে যদি আমি উপজীব্য হিসেবে ধরি যে ভারতবর্ষ তো একটা সেন্টার ছিল, আর যে রাষ্ট্রগুলোর কথা বললাম এগুলো আশেপাশের, বর্তমানে রাজনৈতিকভাবে স্বাধীনতা প্রাপ্ত, কিন্তু সে সময় এগুলো ছিল ব্রিটিশ ভারতের আওতাভুক্ত। তো সেখানে দেখা গেছে যে কেন্দ্রে তারা পুঁজিবাদী অর্থনীতি চালু করেছে, অর্থাৎ ব্রিটিশরা যে অর্থনীতিটা ভারতবর্ষে নিয়ে এসেছে সেই শাসনটা ছিল পুঁজিবাদী অর্থনৈতিক শাসন ব্যবস্থা। তো পুঁজিবাদী শাসন ব্যবস্থার মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে যারা এখানে উদ্যোক্তা বা যারা এখানে পুঁজিকে বিনিয়োগ করছে, তারাই কিন্তু পুঁজির সুবিধাটা, বিনিয়োগের সুবিধাটা তারা নিয়ে যায়। অর্থাৎ এই অঞ্চলে তারা কি করেছে, তাদের প্রয়োজনে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেনি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা তারা ভারতবর্ষে তৈরিই করেনি। তারা অল্প কিছু ছোটোখাটো
ব্যাপারে তারা মনোনিবেশ করেছে। যেমন রেলপথ, আগের আলোচনায় বলেছি, রেলপথ তৈরি করেছে, ডাক ব্যবস্থা করেছে, রাস্তাঘাটের উন্নয়ন করেছে, হ্যাঁ, তারপরে তোমার যেটা বিশুদ্ধ পানি সরবরাহ, যেটা সেই জিনিসটা তারা তৈরি করেছে, তারা কিছু হাসপাতাল তৈরি করেছে, হ্যাঁ, তারা মানুষের জীবনের জন্য ন্যূনতম যে সামাজিক কাঠামো থাকতে হবে, যেগুলোর মাধ্যমে মানুষ আধুনিক যুগের সুযোগ সুবিধাগুলো ভোগ করবে, সেগুলো তারা তৈরি করেছে। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পথে কিন্তু তারা হাঁটেনি, তারা নিজ দেশে ইন্ডাস্ট্রিটা তৈরি করেছে। হেভি ইন্ডাস্ট্রি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা তারা সেখানে তৈরি করেছে। তারা দেখা গেছে যে তাদের ডান্ডিতে তারা বিরাট পাটকল গুলো সেখানে তৈরি করেছে, হেভি পাটকলগুলো সেখানে তৈরি করেছে। আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেরও কিছু অঞ্চল, যেমন বাংলাদেশের কিছু কিছু বিভাগীয় যে বিভাগগুলো পূর্বে ছিল, 17টা জেলার নিয়ে যে বিভাগগুলো ছিল, 4টি বিভাগ, সেখানেই তারা কিছু কিছু পাটকল তৈরি করেছে। তো এই যে পাটকল তৈরি করেছে, তারা কেন তৈরি করেছে? তারা তো জমি থেকে উঠানো পাটগুলো নিয়ে তাদের দেশে করতে পারে না, পাটগুলোকে তো একটা প্রসেসিং এর মধ্য দিয়ে নিয়ে কাঁচা পাটগুলো বিদেশে রপ্তানি করতে হবে, সেইগুলোকে বাধাই করা, হ্যাঁ, বান্ডেল করা, এই ধরনের চট তৈরি করা, এই কাজগুলো তারা এদেশ থেকে করে নিয়ে গেছে তাদের দেশে। এই জন্য প্রচুর পাটকল তৈরি হয়েছে, হ্যাঁ। তারপরে ধরো তারা কিছু বস্ত্র কল তৈরি করেছে, এদেশের কিছু বস্ত্রের প্রাইমেট যে বস্ত্রগুলো সেগুলো তাদের দেশে তারা নিয়ে গেছে। এই যে জিনিসগুলো, এগুলোর মাধ্যমে আমরা বুঝি যে তাদের প্রয়োজনে তারা কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এদেশে করেছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত ন্যূনতম, এবং সেগুলো দ্বারা এদেশের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পথে যে অনেক বড় একটা রেভলিউশন হয়ে যাবে, সে ধরনের কোনো সুগম পথ তারা তৈরি করে রেখে যায়নি। ফলে উপনিবেশবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা ভারতবর্ষে, সেটাই কিন্তু বলবৎ ছিল, অর্থাৎ কৃষি নির্ভর অর্থনীতি। এবং কৃষি নির্ভর অর্থনীতি শুধু না, কৃষি নির্ভর অর্থনীতির মধ্যে জমিদারি প্রথা, নানান ধরনের সমাজ ব্যবস্থা তো ছিল, সেগুলোর মধ্যে তেমন কোনো উপকারী সুদূর প্রসারী কোনো টেকসই উন্নয়ন তারা করেনি। এগুলোই নিয়ে আলোচনা করেছে হামজা আলাবি। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি উপনিবেশবাদী শাসন এবং শোষণ থেকে কিন্তু মুক্ত হওয়ার কোনো পথ তৈরি হয়নি, বরঞ্চ কি করেছে, তাদের কেন্দ্রের যে শাসন ব্যবস্থা তৈরি করেছে দেশে সুবিধাভোগী বুর্জোয়া শ্রেণী, যে সুবিধাভোগী বুর্জোয়া শ্রেণী কিন্তু ওই তোমার যে যে প্রচলিত কৃষি ব্যবস্থা তার উপর নির্ভর করে তারা তাদের আরামায়েশ ভোগ বিলাসিতা তৈরি করেছে। তাহলে আমরা দেখলাম যে যে শৃঙ্খল ছিল, সে দারিদ্রতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসার পথ সুগম করতে পারেনি সাম্রাজ্যবাদী পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এই আলোচনাটুকু ভারতবর্ষের মধ্যেই সীমিত, কিন্তু এর উপায়গুলো কিন্তু নিয়ে কিন্তু এই হামজা আলাবি তেমন আলোচনা করেননি, অর্থাৎ কিভাবে উপায় বের করব, কিভাবে কি করব। কিন্তু ইমানুয়েলের যে নির্ভরশীলতা তত্ত্ব, সেটা নিয়ে আমি যদি আলোচনা করি, তাহলে দেখব ইমানুয়েল যে কথাগুলো বলেছেন, সেখানেও তিনি ওয়েলেন স্টেইন যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর মধ্যে রয়েছে যে একদিকে হচ্ছে নির্ভরশীলতা তত্ত্বটা কিভাবে তৈরি হয়েছে, আবার অন্যদিকে নির্ভরশীলতা তত্ত্ব থেকে বেরিয়ে যাওয়ার জন্য কি উপায়, সেই উপায়গুলো কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেছেন। এখানে তিনি বলেছেন যে আধুনিক বিশ্ব, যে বিশ্বের উন্নত দেশগুলো যে পুঁজি পাচারের মাধ্যমে তাদের অর্থনৈতিক ভিতকে তারা শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছে, এবং অর্থনীতি শক্তিশালী হলে, অর্থনৈতিক ভিত যদি শক্তিশালী হয়, সেই তার সামাজিক ভিত্তি যদি তৈরি হয়ে যায়। সামাজিক ভিত্তি কি? সামাজিক ভিত্তি আমি বলতে এখানে বুঝি লেখাপড়া, শিক্ষা দীক্ষা, হ্যাঁ, বিভিন্ন জ্ঞান অর্জন, বিভিন্ন ধরনের আবিষ্কার, নতুন নতুন ধরনের জ্ঞানকে কাজে লাগানোর জন্য বিভিন্ন গবেষণাগার এবং বিভিন্ন পণ্ডিতদের সমাহার, পণ্ডিতদের নতুন নতুন চিন্তাভাবনা তৈরি করার জন্য, প্রয়োজনীয় সুযোগ সুবিধা তৈরি করার জন্য সামাজিক যে এনভায়রনমেন্ট, সেটা তৈরি করাকেই আমরা, সেটাকে তৈরি হওয়াকেই আমরা সামাজিক ভিত্তি বলে উল্লেখ করতে পারি। এখানে আরেকটা ব্যাপারও খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক যে বোঝাপড়া সেখানে চমৎকার। অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সরকার গঠন করে, সরকার পরিচালনা করে, তাদের সাথে এই সামাজিক ভিত্তি তৈরি করে যে উদ্যোক্তা শ্রেণী, তাদের সাথে সংঘর্ষ নেই, যেহেতু সবাই শিক্ষিত, শিক্ষার মর্যাদা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, এবং শিক্ষার মাধ্যমে অগ্রসর হওয়ার জন্য বিজ্ঞানকে কাজে লাগিয়ে, প্রযুক্তিকে কাজে গিয়ে নবনব যে সংস্কার, নবনব উদ্ভাবন, নবনব বিপ্লব তৈরি করার যে পথ, সেগুলো তারা তৈরি করে ফেলেছে। ফলে তাদের দেশে সামাজিক ভিত্তিটা সুদৃঢ়। এই সামাজিক ভিত্তিকে তারা পুঁজি করে এবং অর্থনীতিকে পুঁজি করে তারা পুঁজিবাদী বিশ্বকে আরও সুসংহত করেছে, এবং পুঁজিবাদী বিশ্ব
কে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে কিভাবে নব নব উপায়ে প্রত্যন্ত অঞ্চলের অর্থাৎ পেরিফেরি অঞ্চলের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে শোষণ করার জন্য তারা নবনব অর্থনৈতিক নানান ধরনের টেকনিক আবিষ্কার করেছে। এর প্রধানতম মাধ্যমটা হচ্ছে পুঁজিবাদ। তো এই যে পুঁজিবাদ এবং কেন্দ্রের বা উন্নত বিশ্বের যে হাতিয়ারটা, এই হাতিয়ারটা সারা পৃথিবীতেই তারা তৈরি করে ফেলেছে। এখন কথা হচ্ছে এইটা যে সব দেশই তো উন্নত হতে চায় না, সব দেশই তো তাদের দেশের জনগণকে একটা ভালো পরিবেশে রাখার জন্য, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে ইচ্ছা, সেগুলোকে দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যায়। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে মাও সেতুং, যিনি তার যে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে তার দেশকে সংস্কার করার জন্য তিনি যখন চিন্তাভাবনা করেছেন, তিনিও কিন্তু পশ্চিম বিশ্বের কাছে কি করেছেন, ঋণ চেয়েছেন। অর্থাৎ তার দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক খাত সংস্কার করার জন্য, শিল্প উন্নয়নের জন্য, কৃষিখাতকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারাও কিন্তু উন্নত বিশ্বের কাছে ঋণ চেয়েছেন। ঋণ চাওয়ার ক্ষেত্রে তাদের যে একটা মূল ভিত্তি ছিল, সেই ভিত্তিটা হলো এরকম যে সমাজতান্ত্রিক চেতনা কিন্তু সরকারের মধ্যেও তৈরি হয়েছে। সমাজতান্ত্রিক চেতনা কিন্তু রাষ্ট্রের যারা উদ্যোক্তা বুর্জুয়া শ্রেণীর মধ্যে তৈরি হয়েছে। শুধু সমাজতন্ত্র এখানে তাদের একটা অর্থনৈতিক মতাদর্শ নয়, সেই মতাদর্শটাকে জনগণের কাছে কার্যকর উপায়ে ছড়িয়ে দেওয়ার জন্য, কার্যকর করার জন্য তারা নিজেদের মধ্যে তৈরি করেছে একটা রাজনৈতিক ভিত্তি। সে রাজনৈতিক ভিত্তিটা হচ্ছে সমাজতান্ত্রিক পন্থায় চীনকে সংস্কার করার জন্য, চীনকে একটা আদর্শ, রাজনৈতিক আদর্শের উপর স্টাবলিশ করার জন্য তারা কার্যকর উপায়ে এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার জন্য তারা কি করেছে, পশ্চিম বিশ্বের কাছে ঋণ চেয়েছে তাদের দেশের উন্নয়নের জন্য। অর্থাৎ পশ্চিমা বিনিয়োগ তাদের প্রয়োজন ছিল, কেননা চীন একটা জনবহুল দেশ, বিশাল আয়তনের দেশ, তাদের অর্থনীতির ভিতকে মজবুত করার জন্য তাদের প্রয়োজন পুঁজি। সেই পুঁজিবাদ এভাবে চীনে প্রবেশ করিয়েছে মাও সেতুং। তেমনি তানজানিয়াতেও দেখা গিয়েছে তাদের একটা গ্রাম ভিত্তিক অর্থনীতি, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত করার জন্য তারা কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে ঋণ চেয়েছে। কিন্তু তারা পশ্চিমা বিশ্বের কাছে অর্থনৈতিক ঋণ চেয়েছে, কিন্তু পশ্চিমা বিশ্ব তো সেখানে গিয়ে অর্থনৈতিক ঋণ প্রদান করার ক্ষেত্রে পুঁজিবাদ যে অর্থনীতিটার প্রবাহটা মূল, সেই পুঁজিবাদ তো বলবে যে তোমার দেশে তুমি যে সংস্কার করবে সে সমাজতান্ত্রিক পদ্ধতিতে, সেই সমাজতন্ত্রকে তোমরা কি আদর্শে ব্যাখ্যা করবে, সেই আদর্শের মাঝে আমাদের তো কিছু উপদেশ রয়েছে, আমাদের তো কিছু এখানে পরামর্শ রয়েছে, আমাদের যেহেতু টাকা পয়সা সেহেতু আমরাও এখানে হস্তক্ষেপ করব। তো সেক্ষেত্রে দেখা গেছে তানজানিয়া এই উন্নত বিশ্বের এই পুঁজির সাথে তাদের পরামর্শটাকে নিতে চায়নি এবং ফলে সেখানে ঋণ প্রবাহ স্তীমিত হয়ে গিয়েছে। অর্থাৎ তানজানিয়ার যে উন্নয়ন সমাজতান্ত্রিকভাবে তারা করতে চেয়েছে, সেই সমাজতান্ত্রিক চেতনাকে গ্রামভিত্তিক চেতনায় তারা তৈরি হওয়ার জন্য যে মতাদর্শ রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের পুঁজিবাদী যে ঋণ প্রবাহ সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলেই সেখানে অর্থনৈতিক উন্নয়নটা গতির মন্থর হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে ইমানুয়েল যে ব্যাখ্যা করেছেন, সে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্ব, উন্নত বিশ্বের কাছে অনুন্নত বিশ্ব চাইবে কি, তাদের যে বিশাল অর্থ তারা নিয়ে গিয়েছে সেটার হিস্সা তো তারা চাইবে। হিস্সা চাইলে কি হবে, সংঘর্ষ লাগবে। তারা যদি বলে তোমাদের পুঁজিবাদী চিন্তা চেতনা আমরা নিব না, আমরা আমাদের মতন করে আমরা এগিয়ে যাব, আমরা আমাদের মতো এগিয়ে যাব, এখানে তো একটা অর্থনৈতিক গ্যাপ থাকে, একটা রাজনৈতিক গ্যাপ থাকে না? সে গ্যাপটা কি, উন্নত যে পুঁজিবাদী যারা নির্ধারণ করে, পুঁজিবাদী ইগুলো আইডিয়াগুলো তারা যে তৈরি করে, সেই আইডিয়াবাজদের যে আইডিয়াগুলো সেগুলো তো তারা তৃতীয় বিশ্বে পাচার করতে পারবে না। পাচার করার ক্ষেত্রে তৃতীয় বিশ্ব কিছু শর্ত জুড়ে দেবে, এক্ষেত্রে না পাবে তৃতীয় বিশ্ব কোনো সহযোগিতা, না পাবে উন্নত বিশ্ব তাদের পুঁজির প্রসারের রাস্তা। তো এই যে একটা মানে রুদ্ধ একটা পথ, এই রুদ্ধ পথটাকে খুলে দেওয়ার জন্য, সুগম করার জন্য তারা নতুন একটা থিওরি তৈরি করলো। পুঁজিবাদী বিশ্ব নির্ভরশীলতার তত্ত্বের যে পুঁজিবাদ, যে অর্থনৈতিক ব্যবস্থাপনা যা উপনিবেশ তৈরি করে সারা পৃথিবীতে এবং সারা পৃথিবীকে অর্থনৈতিকভাবে শোষণ করে এবং রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে তারা যে তাদের যে মুরলীপনা, তাদের যে মাতব্বরি, তাদের যে বিরাট ধরনের একটা লাঠি ঘোরানোর একটা টেন্ডেন্সি,
সেটাকে বলবৎ রাখার জন্য তারা নতুন ধরনের ফর্মুলা সেখানে তৈরি করলো। সেই ফর্মুলাগুলো কি? সেই ফর্মুলাগুলো এরকম যে ধরো উন্নত বিশ্ব, তৃতীয় বিশ্বে মানে অনুন্নত বিশ্বে তাদের বিনিয়োগের জন্য তারা অর্থ সরবরাহ করলো একটা সুন্দর মোলায়েম কণ্ঠস্বরের মাধ্যমে, যে আমরা তোমাদের উন্নয়নের অংশীদার। উন্নয়নের অংশীদার হিসেবে আমরা যে তোমাদের যে ইকোনমিক পার্টনার, আমাদের কথাগুলো তোমরা শোনো। সেই শোনার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী হয় কারা? এই উন্নয়নশীল দেশের পথে ধাবমান যে বুর্জুয়া শ্রেণী, অর্থাৎ সেই সমস্ত দেশের যে সরকার, যে বুদ্ধিজীবী শ্রেণী, যে পেশাজীবী গ্রুপ এবং যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অর্থনীতিবিদগণ, তারা প্রযুক্তিবিদগণ বললাম তারা, কারণ এখানে তো তৃতীয় বিশ্বে তো কিছু কিছু শিক্ষা চলছে, সেই শিক্ষা কার্যক্রম গ্রহণ করে তৃতীয় বিশ্বে তো একটা ক্লাস তৈরি হয়েছে, তাই না? সেই বুর্জুয়া ক্লাস, এই বুর্জুয়া ক্লাসের মধ্যেই এদের সমাবেশ। এই বুর্জুয়া ক্লাস তখন তৃতীয় উন্নত বিশ্বের সাথে হাত মিলায়। কেন হাত মিলায়? তারা তো বিদ্যা অর্জনের মাধ্যমে ভোগবিলাসিতা সম্পর্কে তাদের আইডিয়া হয়ে গেছে, তাই না? তারা তো জানে যে অর্থ হচ্ছে তাদের সকল সুখের উৎস। এই অর্থ যেভাবেই এই দেশে উন্নত বিশ্ব ট্রান্সফার করুক না কেন, তখন তারা কি করবে? সহজ শর্তে উন্নত বিশ্বের সেই যে পরামর্শক দল, যে বিশ্বব্যাংকের পরামর্শক দল, ইউএন পরামর্শক দল, জাইকার পরামর্শক দল, তারপরে তোমার ফাও এর পরামর্শক দল, আইএলওর পরামর্শক দল, ইউএনের অনেক পরামর্শক দল আছে না বিভিন্ন ধরনের, আমরা তো জানি। ইভেন ইন্টারন্যাশনাল কি এমনেস্টি ইন্টারন্যাশনাল বলে মানবাধিকার সংস্থাও তো আছে ইউএনের, আছে না? ইউএন আবার কি? ইউএন হচ্ছে নব্য সাম্রাজ্যবাদী চিন্তা এবং চেতনার প্রসার ঘটানোর জন্য উন্নত বিশ্বের জন্য একটি অত্যন্ত সহায়ক পরামর্শক একটা কাঠামো, যে কাঠামোর মাধ্যমে তারা কি করে উন্নত বিশ্ব তাদের চাপিয়ে দেওয়া আদর্শগুলো উন্নয়নশীল দেশগুলোতে সাপ্লাই দেয়। এই সাপ্লাইয়ের মধ্যস্থ অবলম্বন করে ইউএন। তাদের রয়েছে প্রচুর ভালো কাজ, এবং ভালো কাজের মধ্যে রয়েছে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি। এখন এই ভালো কাজগুলো না নিয়ে তো উন্নয়নশীল দেশগুলো উন্নত হতে পারবে না। পারবে না। একসময় ছিল কি, উন্নত বিশ্ব কি করেছে, যেহেতু তাদের দেশে শ্রমিকের শ্রম বেতন বেশি, তাদের দেশে কি একটা জিনিসপত্র তৈরি করার প্রোডাকশন কস্ট বেশি, তাদের দেশে লেবার কস্ট বেশি, প্রোডাকশন কস্ট বেশি, তারপরে কি যাতায়াত করার কস্ট বেশি না? তাদের দেশে আমাদের এই সমস্ত উন্নয়নশীল দেশগুলোর তুলনায় তাদের দেশে যাতায়াতের খরচাগুলো তো অনেক বেশি, পরামর্শকের কস্ট বেশি, বিশেষজ্ঞদের কস্ট বেশি, অনেক কিছু। এই হাই কস্টের কারণেই তারা কি করলো, একটা সুসম্পর্ক তৈরি করলো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। সেটা কি? সেটা আমরা দেখলাম যে প্রথমে তারা তৈরি করলো একটা মধ্যবর্তী দালাল শ্রেণীর দেশ, মধ্যবর্তী একটা দেশের কাঠামো তারা তৈরি করলো। সে মধ্যবর্তী দেশগুলোতে তারা কিছু প্রযুক্তি ট্রান্সফার করলো। কেন? এই যে উন্নয়নশীল দেশগুলোতে বুর্জুয়া শ্রেণী রয়েছে, এই বুর্জুয়া শ্রেণীর আরামাইশ তৈরি করতে হবে না? বুর্জুয়া শ্রেণীকে যদি প্রলুব্ধ করার জন্য তাদেরকে তো জীবনযাত্রায় তৈরি করতে হবে এমন ধরনের আরামাইশ, যে আরামাইশের মাধ্যমে তারা এই অনৈতিক পথে হাত বাড়িয়ে দেয় উন্নয়নের কাঠামোকে গ্রহণ করার জন্য। তো সেই জন্য তারা তৈরি করলো এই দেশগুলো। এগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া পড়ে, এগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা পড়ে, এগুলো হংকং, তাইওয়ান, ব্রাজিল, ভারতবর্ষ, এগুলো ভারত এই দেশগুলো এখানে সংশ্লিষ্ট। কি করলো? উন্নত বিশ্ব তাদের প্রযুক্তি এবং পুঁজি ট্রান্সফার করলো এই সমস্ত দেশগুলোতে, এবং তারা তৈরি করলো এমন কিছু ইন্ডাস্ট্রি, এমন কিছু সহযোগিতা করার মাধ্যম, যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে তারা ট্রান্সফার করলো আরামাইশের যন্ত্র সামগ্রী। যেমন ধরো কৃষিকাজ করার জন্য ট্রাক্টর, তারপরে তোমার রেলওয়ের বগি, জাহাজ, তারপরে তৈরি করলো মোটর গাড়ি, ফ্রিজ, টেলিভিশন, প্রযুক্তিগত সহযোগিতা, ইন্টারনেট, অনেক কিছু। তারা এগুলো এই দেশগুলোর মাধ্যমে এই দেশগুলোতে প্ল্যান্ট তৈরি করে তারা এগুলো আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে আরও নির্ভরশীলতা তৈরি করলো। অর্থাৎ আমাদের দেশের বুর্জুয়া যারা যে শ্রেণীগুলো রয়েছে, যে ক্লাসগুলো রয়েছে, যারা সমাজের উচ্চ শ্রেণীতে অবস্থান করে, এলিট, তাদের কাছে এগুলো পৌঁছে দিল, এবং এই পৌঁছে দেওয়ার ফলে তাদের মাথা ঠান্ডা হয়ে গেল। এত আরামায়েশ, ভোগবিলাসিতা, অতএব শ্রেণী সংগ্রামের এখানে প্রয়োজন নেই। সংগ্রাম বলে এখানে কিছু নেই। এখানে উন্নত বিশ্ব হচ্ছে আমাদের কি পার্টনার, আমাদের উন্নয়নের পার্টনার। অতএব এই উন্নয়নের পার্টনারদেরকে স্বাগত জানাতে
তারা অনেক বেশি তৎপর। এবং পররাষ্ট্রনীতি এমনভাবে নির্ধারণ করা হয়, এমনভাবে পররাষ্ট্রনীতির পলিসিগুলো তৈরি করা হয় যে যেগুলোর মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা দেখি যে উন্নত বিশ্ব তাদের পুঁজি এখানে ট্রান্সফার করে। এক্ষেত্রে এই যে মধ্যবর্তী দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো, তো কেন্দ্র, মধ্যবর্তী এবং প্রত্যন্ত, এই প্রত্যন্ত দেশগুলোতে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো ট্রান্সফার করলো, এই সুযোগ সুবিধাগুলো ট্রান্সফারের মাধ্যমে তো প্রত্যন্ত অঞ্চলের দেশগুলোর মাথা ঠান্ডা হয়ে গেল। তারা কি করলো, সেগুলো তো নিয়ে মনোযোগী হলো। তাদের দেশের জনসাধারণের যে উন্নয়ন প্রয়োজন, যে সুযোগ সুবিধা প্রয়োজন, সেই সুযোগ সুবিধা তৈরি করার কিছু কিছু লাইন আপ তারা মধ্যবর্তী দেশগুলো থেকে তাদের দেশে উন্নত বিশ্ব রপ্তানি করলো। কিন্তু উন্নত বিশ্ব কিন্তু মধ্যবর্তী দেশগুলোতে এমন প্রযুক্তি রপ্তানি করেনি যে প্রযুক্তির মাধ্যমে মধ্যবর্তী দেশগুলো আঙুল উঁচিয়ে কথা বলতে পারবে ওই উন্নত বিশ্বকে। সেরকম কোনো সুযোগ কিন্তু তারা রাখেনি। প্রযুক্তি বিশ্ব ইন্টেল, সে কিন্তু আমেরিকার একচেটিয়া সম্পদ। নানান ধরনের প্রযুক্তি, মহাকাশ গবেষণা, সেগুলো কিন্তু সীমিত। ঠিক আছে, নানান ধরনের টেকনোলজি তারা তাদের দেশে রেখে দেন এবং এর ফলে মধ্যবর্তী দেশগুলোতে তারা তৈরি করলো নতুন নতুন ধরনের প্রযুক্তি ট্রান্সফার করে। যেমন দক্ষিণ কোরিয়াতে আমরা দেখলাম স্যামসাংয়ের প্রজেক্ট রয়েছে, তাই না, নিজেরাই তৈরি করেছে। কিন্তু প্রযুক্তিটা কোথাকার? প্রযুক্তিটা কিন্তু সেই উন্নত বিশ্বেরই। তারপর তোমার আরও আসলো ভারতবর্ষে আসলো চায়নার বিভিন্ন কোম্পানি। ইন দ্য মিন টাইম চায়না কিন্তু মধ্যবর্তী আয়ের দেশে পরিণত হয়ে গেছে খুব দ্রুত। এখন উন্নত দেশের পর্যায়ে সে তৈরি হয়ে গেছে। কিভাবে? তাদের নিজস্ব চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে তারা ব্যারিকেড তৈরি করে তারা পুঁজি নিয়েছে, কিন্তু উন্নত বিশ্বের চিন্তাভাবনা নিয়েছে, প্রযুক্তির জ্ঞান নিয়েছে, কিন্তু তাদের দেশেও তারা শিক্ষিত সম্প্রদায় সামাজিক ভিত্তি তৈরি করে ফেলেছে। অর্থাৎ আমরা দেখি যে উন্নয়নশীল দেশগুলোর সামাজিক ভিত্তি তৈরি হয়নি বলেই তারা উন্নত বিশ্বের এই প্রযুক্তি, এই জ্ঞান, এই বিভিন্ন ধরনের হেভি ইন্ডাস্ট্রির যে নানান ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে পারে না, তাই না? সম্ভব হয় না। তাদের যে সম্পদের ঘাটতি রয়েছে, নানান ধরনের সম্পদ কিন্তু তাদের দেশের তেমন সমান হয়নি। আমাদের মতো দেশগুলো কি লেখাপড়ায় ঘাটতি রয়েছে, স্যানিটেশনের ঘাটতি রয়েছে, উচ্চ জন্মহার রয়েছে, উচ্চ মৃত্যুহার রয়েছে, সংক্রামক ব্যাধির মৃত্যু উচ্চ হার রয়েছে, অসংক্রামক ব্যাধির সম্প্রসারণ ঘটছে, নানান ধরনের দুর্যোগ রয়েছে, নানান ধরনের প্রাকৃতিক সমস্যা রয়েছে, নানান ধরনের মনুষ্য সৃষ্ট সমস্যা রয়েছে, জলবায়ু দূষণ সমস্যা রয়েছে, পরিবেশ দূষণ রয়েছে। তারপরে জায়গা জমির সংকটের কারণে আমরা বড় বড় প্ল্যান্ট তৈরি করতে পারি না। আমরা শুধু জায়গায় দিতে পারি আর সস্তা শ্রম দিতে পারি, আর তেমন সুযোগ সুবিধাগুলো আমাদের দেশে এখনও সীমিত। সেই জন্য আমরা দেখি যে গার্মেন্টসের মতন ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীতে বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছে। গত 6 মাসে অবশ্য ভিয়েতনাম বলতেছে তারা বাংলাদেশের চেয়ে একটু বেশি পজিশন ভালো, দ্বিতীয় অবস্থানে চলে গিয়েছে ভিয়েতনাম। আমরা আশা করি আমরা ভিয়েতনামকে হটিয়ে আবার আমাদের পজিশনে চলে যেতে পারবো। তো সেক্ষেত্রে যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এরকম যে আমাদের রয়েছে নানান ধরনের লিমিটেশনস, কিন্তু সেই লিমিটেশনসে আমরা দেখি যে আমরা পোশাক রপ্তানি করি ঠিকই, কিন্তু হেভি ইন্ডাস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে আমাদের পরনির্ভরশীল থাকতে হয়। আমরা চায়না থেকে সব কিছুই প্রায় আমদানি করি, তাই না? তুরস্ক থেকে আমদানি করি, ইজিপ্ট থেকে আমদানি করি, ভারত থেকে আমদানি করি, পাকিস্তান থেকে আমদানি করি। শুধু কাঁচামাল আমদানি করি না, আমরা সাথে সাথে কি আমদানি করি? আমরা প্রযুক্তিবিদও আমদানি করি। নানান ধরনের ম্যানেজারিয়াল পোস্টগুলোতে আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশগুলো থেকে এসে আমাদের দেশে তারা সহায়তা করছে, কারণ সেই ধরনের মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রেও আমাদের সামাজিক ভিত্তি তৈরি হয়নি। আমাদের নানান ধরনের সামাজিক ভিত্তিতে নড়বড়ে অবস্থান এখনও রয়েছে। আমরা পদ্মা সেতু তৈরি করি, সেখানেও আমাদের দেখা যায় প্রযুক্তিবিদ বাইরে থেকে আমাদের রয়েছে। শুধু অর্থনৈতিক সহযোগিতা না, বাইরে থেকে নানান ধরনের প্রযুক্তি এবং লেবারও সেই ধরনের যে নানান ধরনের যে পারদর্শী লেবার, দক্ষ লেবারও কিন্তু আমাদের চায়না থেকে আমদানি করতে হয়েছে। প্রচুর লেবার দেখা যায় পদ্মা সেতুতে কাজ করছে চায়না থেকে এসে। শুধু তাই নয়, আমরা যদি রূপপুর পাওয়ার প্ল্যান্ট পারমাণবিক প্ল্যান্টের কথা বলি, সেখানে একচেটিয়াভাবে দেখা যায় যে প্রায় 80% পরামর্শ করছে রাশিয়া, 20% রয়েছে বাংলাদেশের। এবং সেখানেও দেখা যায় যে ওই দেশে অভিজ্ঞতা লব্ধ দক্ষ শ্রমিক প্রচুরই সেখানে কাজ করছে। কেন কাজ করছে? কারণ বাংলাদেশে তো পূর্বে কোনো পাওয়ার প্ল্যান্ট ছিল না, এই ধরনের পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট ছিল না, এবং এদেশের মানুষ কখনো এর সাথে পরিচিত নয়। এদেশের যারা লেখাপড়া করেছে, যে ইঞ্জিনিয়াররা, বিভিন্ন ধরনের পদার্থবিদগণ, রসায়নবিদগণ যারা এখানে কাজ করছে, তারা থিওরিটিক্যাল পড়াশোনা করেছে, প্র্যাকটিক্যাল কাজ শুধুমাত্র রাশিয়ানরাই করেছে। আমাদের দেশের কাজের প্রেক্ষিতে বলছি, সেজন্য রাশিয়ানরা একচেটিয়াভাবে নিচ্ছিদ্র
প্রযুক্তির সহায়তায় তারা নিশ্চিত নিরাপত্তায় তারা কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি পরনির্ভরশীলতা তত্ত্ব এখানে কতটা কার্যকর তোমরা তো সেটা বুঝোই। আবার সেই পাওয়ার প্ল্যান্টটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা রাশিয়ার সাথে 50 বছরের চুক্তি করেছি। কেন করেছি? কারণ এই যে বর্জ্য আসবে, সে বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে করবে, পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন মেনটেনেন্স কীভাবে করবে, হ্যাঁ, এই সমস্ত যে প্রযুক্তিগত জ্ঞান এবং যে মানে বিশেষায়িত জ্ঞান, সেগুলো কিন্তু তাদেরই রয়েছে। কারণ আমাদের তো পূর্ব অভিজ্ঞতা নেই, আমরা জানিও না। আমাদের রয়েছে কি থিওরিটিক্যাল কিছু এক্সপার্টিস যারা এখানে কাজ করছে। তাহলে দেখা যায় যে আমরা এভাবেই উন্নত বিশ্ব আমাদের কি করে নির্ভরশীলতা আমাদের থেকেই যাচ্ছে, এবং তারা এসে আমাদের উপর অবশ্যই আরও বেশি চাপিয়ে দেবে নির্ভরশীলতা বিভিন্ন ধরনের তত্ত্ব, যে তত্ত্বগুলো আমাদের এই দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কার্যকর থেকে আমাদের পরনির্ভরশীলতাকে আরও বেশি পাকাপোক্ত করার জন্য চেষ্টা চালিয়েছে। এই ক্ষেত্রে যেটা উনি বলেছেন, ইমানুয়েল বলেছেন সেটা হচ্ছে যে এ থেকে পরিত্রাণেরও কিন্তু উপায় আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে এমন ধরনের একটা অর্থনৈতিক থিওরি তৈরি করা, যার মাধ্যমে আমরা প্রথমে কি করব, আমরা পশ্চিমা দেশের পুঁজি আমাদের দেশে আহ্বান করব। আমাদের দেশে পশ্চিমা বিশ্বের, উন্নত বিশ্বের পুঁজি আমাদের দেশে আহ্বান করব। সেই পুঁজিটা আমরা এদের বিনিয়োগ আহ্বান করব। এই জন্য আমরা দেখি যে উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ বোর্ড রয়েছে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে উন্নত বিশ্বের পুঁজিকে তাদের দেশে বিনিয়োগ করার জন্য আহ্বান করা, যে তোমরা আসো, আমাদের দেশে এই ধরনের সুযোগ সুবিধাগুলো আছে, আমরা তোমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেব, তোমরা এসে কার্যকর করো। তাহলে দেখা যাবে যে তোমরা যে মুনাফাটা করবে, সেই মুনাফাটা নির্বিঘ্নে তোমাদের দেশে নিয়ে যেতে পারবে, আমরা এখানে বাধা দিব না। এবং আমরা তোমাদের বিনিয়োগ, তোমরা শুধু করবে পুঁজি, সেখানে তোমাদের পরামর্শক আমরা নিব, আমরা তোমাদের প্রযুক্তি নিব, আমরা অনেক ধরনের শিথিলতা তাদেরকে দেই। আমাদের দেশে ট্যাক্স কম, আমাদের দেশে সস্তা শ্রম, আমাদের জায়গা আছে, এগুলো বলে বলে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, এবং আহ্বানের মাধ্যমে তারা পুঁজি এদেশে বিনিয়োগ করছে। যেমন আমরা জানি যে আমাদের দেশে পার্শ্ববর্তী ভারতবর্ষ অনেকগুলো পুঁজি এখানে বিনিয়োগ করেছে। যেমন ধরো টাটার এখানে বোধহয় একটা আমাদের কারখানা রয়েছে, তারপরে নানান ধরনের এই যে ওদের দেশের হুন্ডা কোম্পানির এখানে কারখানা রয়েছে, স্যামসাংয়ের একটা প্ল্যান্ট বাংলাদেশে আছে, হ্যাঁ, তারপরে চায়নার বিভিন্ন প্ল্যান্টগুলো বাংলাদেশে আছে। এইগুলো কি? এগুলো হচ্ছে বিদেশি বিনিয়োগ আহ্বান করা। এবং বিদেশি বিনিয়োগ শুধু আসে না, সাথে আসে প্রযুক্তি, সাথে আসে পরামর্শ, সেগুলোকে কার্যকর করার জন্য। তারা এখানে ইন্ডাস্ট্রি করবে, সেই ইন্ডাস্ট্রির বেনিফিটটা তারা নিয়ে যাবে, আমরাও পাবো একটা সুযোগ সুবিধা। এখানে তিনি বলেছেন যে প্রথমে আমরা বিদেশি পুঁজি বিনিয়োগ করার জন্য পুঁজি আহ্বান করব, তারপর আমরা আমাদের আভ্যন্তরীণ একটা কৌশল তৈরি করব, রণকৌশল, যেটাকে তিনি বলেছেন যে অর্থনৈতিক একটা কৌশল, রাজনৈতিক একটা কৌশল, এবং আমরা সামাজিক এবং সাংস্কৃতিক কৌশল তৈরি করব। সেই কৌশলটা কি? সেটা হচ্ছে সেই প্রযুক্তির বা যে বিনিয়োগ, সেটার সদ্ব্যবহার করে আমরা আমাদের নিজস্ব একটা অর্থনৈতিক ভিত্তি তৈরি করে ফেলবো, সামাজিক ভিত্তি তৈরি করে ফেলবো। সক্ষমতা, এখানে আমি বলতে চাচ্ছি, তারা তো বলছেন ভিত্তি, আমি বলবো সক্ষমতা। এই সক্ষমতা তৈরি করে ফেলবো যাতে ভবিষ্যতে আমরা একটা প্ল্যান্ট থেকে একটা প্ল্যান্ট তৈরি করতে পারি আমাদের নিজস্ব প্রযুক্তিতে। এবং এই প্ল্যান্টটা কিন্তু বাংলাদেশে হয়েছে, যেমন ওয়ালটন। আমরা এখন ফ্রিজ, ডিপ ফ্রিজ, তারপরে তোমার কি এয়ার কুলার, হ্যাঁ, তারপরে তোমার ল্যাপটপ, মোবাইল, নানান ধরনের হোম অ্যাক্সেসরিজ, নানান ধরনের জিনিস কিন্তু তৈরিতে ওয়ালটন কিন্তু অনেক এগিয়ে গেছে। ইভেন প্রসেসরও বানাচ্ছে, বাংলাদেশ কিন্তু প্রসেসর তৈরি করছে। এই যে বিশাল একটা অ্যাচিভমেন্ট, এটা এসেছে বিদেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে। আমাদের যে উদ্বৃত্ত ছিল, সেই উদ্বৃত্ত এবং আমাদের যে জ্ঞানটুকু আমরা পেয়েছি, সেই জ্ঞানটুকু সদ্ব্যবহার করে দেশীয় কোম্পানি তৈরি করতে। শুধু আমরা ওয়ালটন দেশীয় কোম্পানি না, এখনও এখানে প্রচুর চায়নার জিনিস তৈরি হচ্ছে, চায়নার থেকে এনে নানান ধরনের প্রযুক্তি, নানান ধরনের ইলেকট্রনিক আমরা এখানে চায়না থেকে সরাসরি আমদানি করে আমাদের অ্যাসেম্বলিংটাই মেইন। অ্যাসেম্বলিং হওয়ার পরও মনে হচ্ছে আমাদের আরও জ্ঞানটুকু আরও প্রসারিত করে আমরা ধীরে ধীরে সক্ষমতার পথে এগিয়ে যাব। রানার মোটরসাইকেল তৈরি করছি আমরা, ইন্ডিয়ান হোন্ডা কোম্পানিকে আমরা নিজস্ব রানার, ওয়ালটন মোটরসাইকেল, হ্যাঁ, নানান ধরনের। তারপরে কি আরও অনেকগুলো মোবাইল কোম্পানি বাংলাদেশে হয়েছে না, নিজস্ব কিছু মোবাইল হয়েছে না, সেগুলো হচ্ছে। তারপরে আরও অনেক ধরনের সক্ষমতা, যেমন পদ্মা সেতু আমরা নিজস্ব পুঁজির মাধ্যমে আমরা বিরাট একটা সেতু, প্রায় 7.5 কিলোমিটার লম্বা একটা দীর্ঘ সেতু আমরা তৈরি করেছি, নিজস্ব পুঁজি আমরা এখানে সরবরাহ করেছি। অর্থাৎ অভ্যন্তরীণ সম্পদের সমাবেশ ঘটিয়ে রাষ্ট্রের সামাজিক এবং অর্থনৈতিক ভিত্তিকে তৈরি করার যে নির্ভরশীলতার তত্ত্ব থেকে বেরিয়ে যাওয়ার উপায়ও ইমানুয়েল বলেছেন।
সাথে সাথে তিনি পরবর্তী পর্যায়ে বলেছেন সেটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদের বলিষ্ঠতা অর্জন, রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে এবং বুর্জুয়াদের পশ্চিমা যে নেশা, পশ্চিমা নির্ভরতার যে নেশা, সেটা থেকে বেরিয়ে এসে দেশপ্রেমিক বুর্জুয়া শ্রেণী যদি তৈরি হয় এবং দেশপ্রেমিক আমলা, দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশপ্রেমিক শিক্ষিত সম্প্রদায়, এলিট শ্রেণী, যারা সেখান থেকে বেরিয়ে এসে কী করবে, বেরিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনা, নিজস্ব দেশের সম্পদের সদ্ব্যবহার করে পরনির্ভরশীলতা কমিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যান্ট তৈরি করবে, ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের অবস্থানকে শক্তিশালী করবে, প্রতিষ্ঠানকে শক্তিশালী করে তৈরি করবে। আমাদের দেশে অনেকটাই হয়ে গিয়েছে, এখন অনেকটাই আমরা উন্নয়নশীল রাষ্ট্রের পথে ধাবমান। 2021 সালে আমরা উন্নয়নশীল দেশের কি পাবো? জাতিসংঘ কর্তৃক আমাদের স্বীকৃতি প্রদান করা হবে এবং এর মাধ্যমে আমরা কি, আমাদের দেশীয় একটা পুঁজি রয়েছে, বিদেশে শ্রম, যে শ্রমের বাজারে বাংলাদেশ ঢুকেছে, সেই শ্রম বাজারে 10ম অবস্থান বাংলাদেশে, সেখান থেকে প্রেরিত বিরাট রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশীয় পুঁজি আমাদের তৈরি হয়েছে, অভ্যন্তরীণ সম্পদের একটা ভিত্তি তৈরি হয়েছে, শিক্ষার মাধ্যমে নানান ধরনের সামাজিক সুযোগ সুবিধা তৈরি করার মাধ্যমে, নানান ধরনের স্বাস্থ্যগত সংকট থেকে উত্তরণ করার মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি করার পথেও আমরা এগিয়ে যাচ্ছি। এই কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে 1 ডিসেম্বর 2020 বাংলা কলেজে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এসে আমাদের যে ওই স্বাধীনতার সময়ের যে বিশাল নির্দেশনগুলো রয়েছে, বৌদ্ধভূমি, টর্চার সেল, নানান কিছু, সেগুলো তিনি উদ্বোধন করেছেন। এর ফলে সারা বাংলাদেশ জানলো যে সরকারি বাংলা কলেজ একটা টর্চার সেল ছিল, এখানে স্বাধীনতার রক্তাক্ত ইতিহাসের অনেক সাক্ষ্য বহন করছে বাংলা কলেজ। এর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব একটা বলিষ্ঠতা অর্জন করলাম যে আমাদের ইতিহাসকে সংরক্ষণ করার জন্য আমরা অগ্রগামী পথে ধাবমান। তাহলে এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি শুধু না, আমরা এগিয়ে যাব। আমাদের পুঁজি সংকট শেষ হয়েছে অনেকটাই, আমরা দেশজ সম্পদের সদ্ব্যবহার করার মাধ্যমে অনেক কিছু আমরা তৈরি করতে পারি। আমাদের স্বনির্ভরতার পথে আমরা অনেকটা খাদ্যের স্বয়ংসম্পন্ন হয়েছি, অর্থনৈতিক শিল্পায়নে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, আরও এগিয়ে যাব। সামাজিক শৃঙ্খলা তৈরি হচ্ছে, নানান ধরনের সামাজিক উৎপাদগুলো কমে যাচ্ছে, সাংস্কৃতিক যে ধারণা, আমাদের চেতনা, বাঙালি চেতনা ধারণ করি, সেটাকে আরও বলিষ্ঠভাবে সামনে নিয়ে আসার জন্য আমাদের তৎপরতা রয়েছে। তাহলে এভাবেই দেখা যায় নির্ভরশীলতা তত্ত্ব, যে তাত্ত্বিক যে আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে ইমানুয়েল যে বলেছেন, বললেন যে স্টেইন বলেছেন যে সত্যিকার অর্থে বেরিয়ে যাওয়ার জন্য পথগুলো কিন্তু রয়েছে এবং এই পথগুলো যদি অবলম্বন করে তাহলে উন্নয়নশীল দেশগুলো এই উন্নত বিশ্বের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে তাদের নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তাদের একটা বলিষ্ঠ ইমেজ তৈরি হবে। কিন্তু তারপরেও আমি বলবো যে কথাটা, যে ভারতবর্ষ, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, হংকং, তারপরে তোমার তাইওয়ান, মালয়েশিয়া, এই সিঙ্গাপুর, এই দেশগুলো উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিগতভাবে অনেক দক্ষ, অনেক এগিয়ে গিয়েছে। তারপরেও কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই এখনো পর্যন্ত আমাদের নির্ভরশীলতার পশ্চাৎপদ নীতিগুলো সেখানে কার্যকর রয়েছে। তোমরা দেখো যে ইন্ডিয়াতে কৃষকরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য রাষ্ট্রকে নাড়া দিয়েছে, তারা সেগুলোকে আদায় করার জন্য সংগ্রাম করেছে, বন্ধ করছে, নানান ধরনের হরতাল করছে, অর্থাৎ এখানে শ্রেণী সংগ্রাম চলছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে উন্নত বিশ্বগুলো সেখানে এই ধরনের সমস্যাগুলো জিয়ে রাখে। তাহলে দেখা যায় যে সামাজিক পরিবর্তন, রাজনৈতিক উন্নয়নে নির্ভরশীলতার তত্ত্ব আমরা কাটিয়ে উঠতে পারলেও উন্নত বিশ্ব যে কোনো উপায়ে সেগুলোকে আরও কার্যকর রাখার জন্য সবসময় তৎপর রয়েছে। তাহলে আমরা আজকে বিস্তৃত আলোচনা করলাম, তোমরা বুঝতে পেরেছো যে সামাজিক ভিত্তি শক্ত হলে কিভাবে নির্ভরশীলতা কমিয়ে আনা যায় উন্নয়নশীল দেশগুলো আরও সক্ষমতা অর্জন করে। পাশাপাশি দেখা যায় নতুন নতুন পলিসির মাধ্যমে আবার উন্নত বিশ্ব এই ধরনের দেশগুলোকে শৃঙ্খলে আবদ্ধ রাখতেই চায় এবং রেখেই চলে। যেমন ধরো ভ্যাকসিন নিয়ে যে কনস্পিরেসি চলছে, ভ্যাকসিন নিয়ে যে ভেদাভেদ চলছে, ভ্যাকসিন নিয়ে যে সক্ষমতা আমরা শুনতেছি যে -70 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের তাপমাত্রায় ভাইরাস সংরক্ষণ করতে হবে, তা আমাদের তো সেই সক্ষমতা এখনও তৈরি হয়নি। তাহলে কি হবে? আমরা সেই সক্ষমতা তৈরি করার পথে অগ্রসর হতে হবে আমাদেরকে। তাহলে আমাদের কি হবে? বিরাট পরিমাণ অর্থ সেখানে বিনিয়োগ করতে হবে। কিন্তু এই বিশাল জনসংখ্যার দেশে
যে সামাজিক যে দায়ভার সরকারের রয়েছে, সেই দায়ভার রক্ষা করার জন্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। সেখানে এই ধরনের যে বৈশ্বিক মহামারী, এই সক্ষমতা অর্জন করার জন্য আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে, আমাদের চেতনাকে আরও জাগ্রত করতে হবে। আমাদের কি প্রাইমারি যে সংরক্ষণ, যেমন মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব, যতটা সম্ভব দূরত্ব রেখে আমরা এর থেকে পরিত্রাণের যে প্রাথমিক উপায়গুলো সেগুলো মেনে চলি। যতদিন আমরা ভ্যাকসিন আমাদের দেশে আমদানি করার জন্য আমাদের লাইন আপ না হয়, আমাদের না হয়, মানে পরিবেশটা না হয়, ততদিন পর্যন্ত আমরা এগুলো মেনে চলি এবং আমরা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করি, জাতিকে রক্ষা করি, দেশকে রক্ষা করি, সমাজকে রক্ষা করি। তাহলেই কি হবে, আমরা সুন্দরভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো। এবং সেই দায়ভার রয়েছে তোমাদের উপর, তরুণদের উপর, আমাদের উপর, শিক্ষকদের উপর, সকল পেশাজীবীদের উপর। সকলে যে যেখানে থাকি সেখানেই সকলকে সতর্ক করে পরামর্শ দিই, হ্যাঁ, যাতে আমরা সবাই ভালো থাকি। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আলোচনা হবে আরও বেশি, আমরা আরও বিস্তৃত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আর এই অনলাইন ক্লাসের জন্য সরকারি বাংলা কলেজের প্রশাসন প্রধান, যিনি প্রিন্সিপাল ম্যাডাম, ভাইস প্রিন্সিপাল স্যার ও প্রযুক্তি টিমকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সকল শিক্ষককে তাদের ক্লাস প্রেজেন্ট করার জন্য তাদের যে সক্ষমতা তৈরি করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের ডিপার্টমেন্টের কর্মচারী রয়েছে, যারা কাজ করছে দিনরাত আমাদের জন্য, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলের প্রতি রয়েছে আমার এক ধরনের কৃতজ্ঞতা। তো আজকের মতো তোমাদের সাথে এই ক্লাসটা শেষ। সবাই খুব ভালো থাকো।